তো আজকে যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে অ্যাভারেজ, বা যাকে বাংলায় বলছি গড়। ঠিক আছে, তো একদম সহজ চ্যাপ্টার, কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে অ্যাভারেজ থেকে তোমাদের যখন ডিআই করবে বা ডেটা ইন্টারপ্রিটেশন, সেখানেও কিন্তু অ্যাভারেজ থেকে কোশ্চেন্স আসে। সেই জন্য এটা কিন্তু আমাদের করা দরকার। তো প্রথমেই আমরা একদম ছোটবেলায় শিখেছি যে অ্যাভারেজ বলতে যেটা বোঝায় যে যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করি, সবগুলোকে যোগ করে, আর যটা সংখ্যা থাকে, যেমন এখানে এন সংখ্যক সংখ্যা আছে, সে এন দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা পাই সেটাকেই আমরা বলি গড় বা অ্যাভারেজ। ঠিক আছে, তো যেমন এখানে দেখো, এখানে দেওয়া আছে 8, 9, 12, 13, 15, 9, এই সব কটাকে যোগ করে কটা সংখ্যা আছে, এখানে 3 3 6টা সংখ্যা আছে, সব দিয়ে ভাগ যোগ করে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব গড় কত। তো তোমরা এখানে যোগ করে বলো কত হচ্ছে। অ্যাভারেজ হচ্ছে 11, তাই তো? অ্যান্সার হচ্ছে 11। ওকে, ভেরি গুড। তাহলে আর এটা আমি করছি না, চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট হচ্ছে যে মেথড অফ গেস অ্যাভারেজ, বা যেটাকে বাংলায় বলি কল্পিত গড়। এটা একটা মানে খুব ইন্টারেস্টিং একটা, মানে কি বলা যেতে পারে, মেথড আর কি। খুব সুন্দর একটা মেথড, খুব মানে কাজে লাগে আর কি, আমাদের ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য এটা কাজে লাগে। ঠিক আছে, তো এখানে আমরা কি করি যে যে কোনো একটা মানে সুইটেবল মাঝামাঝি একটা জায়গার নাম্বারকে আমরা ধরে নিই যে সেটা হচ্ছে কল্পিত গড়। এবার অ্যাডজাস্টমেন্ট করি যে সেটা থেকে কতটা কম বা কতটা বেশি, সেইগুলো বাকিগুলোর যে এক্সট্রাগুলো থাকবে, এক্সট্রাগুলোর গড় নিলেই আমার কাজ হয়ে যাবে। তো যেমন ধরো আমি এইগুলো দেখতে পাচ্ছি 10-এর কাছাকাছি আছে সবগুলো, সো আমি 10টাকে ধরলাম আমার কল্পিত গড়। ঠিক আছে, এবার বাকিগুলো যেটা এক্সট্রা থাকবে, এক্সট্রাগুলোর গড় নেব। তাহলে এখানে এক্সট্রা দেখো, কোথাও কম হবে 10-এর থেকে, কোথাও বেশি হবে, শুধু আমরা এক্সট্রাগুলো দেখো। দেখো প্রথম 8, মানে 2 কম আছে, সে -2 লিখবো। ঠিক আছে, 9 হচ্ছে -1 লিখবো, 12 মানে +3 +2 লিখবো, তারপরে +3 +5 -1। বোঝা গেল জিনিসটা? 10-এর থেকে কত কম বা বেশি, কম হলে মাইনাস, বেশি হলে প্লাস। ঠিক আছে, 8 মানে -2, 9 মানে -1, 12 মানে +2, মানে 10-এর থেকে 2 বেশি, 13 মানে +3, 15 মানে +5, 9 মানে -1। ঠিক আছে, এইবার কটা আছে? 6টা, তাহলে এই 6 দিয়ে ভাগ করো। তার মানে কি, এই জিনিসটা হচ্ছে এক্সট্রাগুলোর গড়। তাহলে এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি আমার গড় পেয়ে যাবো। এটা করে সুবিধাটা কি হচ্ছে দেখো, সুবিধা হচ্ছে যে অনেক এই নাম্বারগুলো ছোট ছোট হয়ে গেল, যোগ করতে আমাদের খুব সুবিধা হবে। এবং দেখো এখানে অনেক কিছু প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, সো কাটাকাটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখানে 5 3 8, 8 থেকে 2 বাদ থাকলো 6, তাই 6/6 1, তার মানে জাস্ট তুমি 1 পাচ্ছ, তো 11 হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 11। দেখো আমরা আগে কিন্তু অলরেডি এটা করেছি, 11 হয়েছে, সো এখানেও আমরা 11 পাচ্ছি। বুঝতে পারলে, আমার টোটালটা কিন্তু আর যোগ করতে হলো না। এই যে বড় যোগটা 66 হতো, সেটা আর দরকারই হলো না। ঠিক আছে, কি বোঝা গেল ব্যাপারটা? এবার তোমরা বলতে পারো যে এই 10টাকে আমাকে 10ই নিতে হবে, না, যে কোনো সংখ্যা তুমি নিতে পারো। 9 নিলেও তখন এই এই জায়গাটা একটু চেঞ্জ হতো, বাট এখানে যদি 9 নিতে, এইখানে তোমার অ্যান্সার আসতো 2, মানে 9 2 11 আসতো, মানে টোটাল 11ই আসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো এটাকে আমরা কাজে লাগাবো, এই 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 অঙ্কটাই আমরা এবার কাজে লাগাবো। ঠিক আছে, এইটা হচ্ছে দেখো ফ্রিকোয়েন্সি, মানে একই সংখ্যা যখন অনেক বার থাকে তখন সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। যেমন এখানে ধরো x1 আছে, a1 সংখ্যক, x1 অকার্স a1 টাইমস। ঠিক আছে, মানে 5 বার x1 আছে ধরো 5 বার, তার মানে a1 এর ভ্যালু তখন হবে 5, এরকম। তখন আমরা কি করি, মানে x1 গুলো সবগুলোকে যদি আমি যোগ করি, x1 + x1 + x1, a1 বার আছে যেহেতু, তাহলে a1 × x1 হয়ে যাবে, তাই না? যদি আমরা তাকে ধরো x1 কে যদি আমি 5 বার যোগ করি,
তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 5x1, তাই না? 5x1 হয়ে যাবে এরকম। তার মানে কি হচ্ছে, যতবার হচ্ছে তত গুণ হয়ে যাচ্ছে, এই জিনিসটা এখানে হচ্ছে। এবার সব কটাকে যোগ করলাম আর টোটাল কবার আছে সংখ্যাগুলো, তাহলে এই সংখ্যাটা যোগ করে দিলে অ্যাভারেজ হয়ে যাবে। তো এইটা আমরা, এটাকে অনেক সময় বলা হয় ওয়েটেড মিন, মানে ওগুলোকে আমরা ওয়েট বলতে পারি, ওয়েটেড মিন, ঠিক আছে? এইটা আমার কাজে লাগতে পারে। এখানেও কিন্তু আমার কল্পিত গড়টা ইউজ করতে পারি। সো এখান থেকে একটা তুমি গেস নিয়ে নেবে, সেটা যোগ করে এবার বাকি এক্সট্রাগুলো অ্যাডজাস্ট করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো আমার কি বলেছে, যে সাপোজ দ্য অ্যাভারেজ স্যালারি অফ 12 এমপ্লয়িজ অফ স্টার প্লাস ইজ 18,000, মানে 12 জনের আছে 18,000 আর 15 জনের আছে 16,000 করে। তাহলে দুটো দল হয়ে গেছে আর কি, ঠিক আছে? দুটো দল হয়ে গেছে। এখানে আছে 18,000, বাট এখানে আছে কজন, 12 জন, আর একটা দল হচ্ছে এখানে 16,000 করে, বাট আছে এখানে 15 জন, ঠিক আছে? এই দুটোর আমাকে অ্যাভারেজ নিতে হবে। তাহলে নর্মালি আমরা যেটা করি, মানে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার এইরকম হবে 12 গুণিত 18,000 প্লাস 15 গুণিত 16,000 বাই 12 প্লাস 15 27। এইটা হচ্ছে নর্মাল মেথড, ঠিক আছে? বাট আমরা এই মেথডে করব না, এর থেকে আরো সহজ মেথড করব, ঠিক আছে? দেখো স্টেপগুলো মনে রাখবে, যখন আমাদের এই সংখ্যাগুলো দেওয়া থাকবে, যেমন এখানে 12 জন আর এখানে 15 জন, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়ালি এই 12-15টা দরকার নেই, আমাদের এদের রেশিওটা দরকার হয়, ঠিক আছে? কারণ এই যে এখান থেকে যদি আমি কিছু 12 আর 15 থেকে যদি কমন নিই, নিচেও তো এটা কমন যাবে, দেখো 3 কমন যাচ্ছে, এখান থেকেও 3, এখান থেকেও 3 আর এখান থেকেও 3, সো আলটিমেটলি কাটাকাটি হয়ে যায়, যার জন্য রেশিওটাই আমাদের দরকার হয়। তো আমরা প্রথমে কি করব, রেশিও বের করব 12 আর 15। তো 3 দিয়ে যদি আমি কাটি, তাহলে 3 4 12 আর 4 5 এই 3 5 15, তাহলে কত হলো 4:5। তার মানে অ্যাকচুয়ালি এখানে আমি 12 জন না ধরে 4 জন ধরতে পারি, এটাকে আমি 5 জন ধরতে পারি। তাহলে আমার কি হলো, নাম্বারটা ছোট হয়ে গেল, তাহলে গুণটাও ছোট হবে। প্লাস আমি এবার কল্পিত গড় আমি ইউজ করব, তাহলে গেস অ্যাভারেজ আমি ধরে নেব কত, দুটোর যে কোনো একটা ধরে নেব, যেটা ছোট সেটাই ধরে নেব। তাহলে এখানে আমি 16,000টা ধরে নিলাম। তাহলে এই 16,000 কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, এবার এক্সট্রাটা আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? ভালো করে শুনবে, কিন্তু এই জায়গাটা আমি বারবার ইউজ করব, সেই জন্য এই এখনই ভালো করে জেনে নাও। তাহলে আমার 16,000 হয়ে গেল, প্লাস দেখো তাহলে এইখানে মানে এক্সট্রা কত থাকলো, 16,000 থেকে 16,000 নিয়ে নিয়েছি, তাহলে এক্সট্রা 0, তাহলে এইখানে আর আমার কিছু দরকার নেই, ঠিক আছে? এবার এইখানে আমার থাকলো কত, 2,000, তাহলে আর এখানে আমার থাকলো কত, 12 জনের জায়গায় আমি 4 জন ধরবো, তাহলে 4 ইন্টু 2,000, বোঝা গেল? 4 ইন্টু 2,000। এবার টোটাল কত জনের দিয়ে ভাগ করব, 9, ঠিক আছে? ব্যাস, আর বাকিটা আর লেখার দরকার নেই। 5 ইন্টু 0 লিখতে হতো, 0 যেহেতু এক্সট্রা থাকছে সেটা আর লেখার দরকার নেই। তাহলে আমার দেখো ক্যালকুলেশনটা কত সহজ হয়ে গেল। এবার তাহলে কত দাঁড়ালো, 16,000 প্লাস 8,000 বাই 9। দেখো এইবার তুমি যদি এই ভাগটা করে দাও, এখানে 8,000 হলো, সংখ্যাটা অনেক ছোট হয়ে গেল, বুঝলে? এবার তুমি মনে মনে ভাগটা করে নাও। তাহলে এইদিকে আমার থাকলো 16,000, এটাকে যদি আমরা ভাগ করি, তারপরে 7 কত হবে, 8 9 72, হাতে থাকলো কত 8, আবার 8 শূন্য, তাহলে আবার 8 হবে, আবার 8 হবে, হ্যাঁ? হাতে কত থাকবে, লাস্টে 8ই থাকবে, সো 8/9। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, 16,000 আর এদিকে 888, তাহলে 16,888 পূর্ণ 8/9, এটা হয়ে গেল অ্যান্সার। দেখো কত সহজে বেরিয়ে গেল, বুঝতে পারলে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে আমরা আরেকবার রিপিট করে দিই, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের শুধু রেশিওটা আমরা দেখব। তো এখানে আমরা রেশিওটা ইউজ করেছি, আর এই রেশিওর করেসপন্ডিং, তাহলে 4-এর জন্য আমার 18,000, এটার জন্য 18,000,
আর 5-এর জন্য 16,000। ঠিক আছে, এবার যেটা ছোট সেই সংখ্যাটা আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে বাকিটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট, মানে যেটা এক্সট্রা থাকলো, তাহলে এক্সট্রা থাকলো এখানে 2,000, তাহলে 4 × 2,000 আর নিচে টোটালটা 4 + 5 9, প্লাস এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে যা হচ্ছে তাই। চলো নেক্সট কোশ্চেন যাই। সো যেখানে যেখানে আমাদের প্রয়োজন পড়বে আমরা ওইটা করব। এবার নেক্সট দেখো, টেক দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাট বঙ্গবাসী কলেজে, 3টে ব্যাচ আছে, মর্নিং ব্যাচ, ইভিনিং ব্যাচ অ্যান্ড উইকেন্ড ব্যাচ। সেখানে সংখ্যা হচ্ছে 30 জন, 90 আর 60। ঠিক আছে, এবং তাদের অ্যাভারেজ এজ বলে দিয়েছে 22, 21 আর 25। তাহলে ওদের সব কটা মিলিয়ে অ্যাভারেজ কত হচ্ছে? তার মানে এখানেও আমাদের সংখ্যাটা, মানে এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে আমার এদের কি শুধু রেশিও দরকার। তাহলে আমি প্রথমে রেশিওটা বের করে নেব। তাহলে এটা কত হচ্ছে, 30 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে কত হবে 1:3:2। আর এদের সংখ্যাগুলো তুমি যদি নিচে লিখে দাও, যদি গুলিয়ে না যায়, যার জন্য আমরা নিচে লিখে দিচ্ছি। এদের মধ্যে এবার সবচেয়ে যেটা ছোট সেই সংখ্যাটাকে আমি কল্পিত গড় হিসাবে নিয়ে নিলাম 21। তাহলে আমার অ্যাভারেজ কত হবে 21 প্লাস সামথিং, সামথিংটা কত, এবার এখানে কত এক্সট্রা থাকছে, এখানে 1 এক্সট্রা থাকছে, তাহলে 1 × 1, তাহলে 1ই হলো, প্লাস এইটার জন্য 0, এইটার জন্য তাহলে থাকলো 4, 4 2 8, আর ডিভাইডেড বাই টোটাল 3 1 4 2 6। তাহলে কত পেলাম আমরা 21 প্লাস 9/6, 3 দিয়ে কাটলে 3-এর 2 মানে 1.5, তাহলে এটা হলো কত 22 পূর্ণ 1-এর 2। বোঝা গেল ক্যালকুলেশন? দেখো ক্যালকুলেশনটা সহজ লাগলো কিনা। তুমি যদি নর্মাল মেথডে করতে তাহলে এইরকম আসতো, 30 × 22 প্লাস 90 × 21 প্লাস 60 × 25 ডিভাইডেড বাই কত হতো টোটাল 120 আর 60 180। বলো এই ক্যালকুলেশনটা করা আর এই ক্যালকুলেশনটা করা কোনটা তাড়াতাড়ি হবে বলো? বুঝতে পারছো? অনেক তাড়াতাড়ি হচ্ছে না, কারণ সংখ্যাগুলো দেখো অনেক ছোট। আমি বড় একটা সংখ্যাকে অলরেডি বের করে নিচ্ছি না, যার জন্য আমার ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য এই টেকনিকটা খুব ইউজফুল টেকনিক একটা। বোঝা গেল? তো যেটা সবচেয়ে ছোট নর্মালি আমরা সেটাকেই কল্পিত গড় হিসাবে নিয়ে নিই। তাহলে কি হলো, একটা সংখ্যা কমে যাবে, কারণ ওটার করসপন্ডিং এক্সট্রাটা 0 হয়ে যাচ্ছে। প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার ওখানে 22 থেকে 21 বাদ দিলে 1 বুঝতে পারলাম, কিন্তু 8টা কোথা থেকে আসলো? 8 মানে এই যে দেখো এখানে 2 আছে আর এখানে 4 এক্সট্রা, 4 2 8। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর এখানে 1 এক্সট্রা, এখানে যেহেতু 1 আছে 1 × 1, সেই জন্য 1 আসলো। আর কোনো ডাউট? চলো নেক্সট কোশ্চেন যাই। এবার দেখো এই কোশ্চেন কি বলছে, যে যদি কোনো একটা মানে লিস্ট দেওয়া আছে, সেখানে যদি প্রত্যেকটা সংখ্যাকে আমি যদি এ করে যোগ দিয়ে দিই, মানে এ বাড়িয়ে দিই, যেমন বয়সের ক্ষেত্রে যদি 5 বছর পর দেখি, তাহলে সবার বয়স কিন্তু 5 বছর করে যোগ হয়ে যাবে, তাহলে তাদের অ্যাভারেজও কিন্তু এ যোগ হয়ে যাবে। মানে যতটা সংখ্যা ইনক্রিজ করবে, প্রত্যেকটার যদি সেম সংখ্যা ইনক্রিজ করে, তাহলে অ্যাভারেজও সেম নাম্বার দিয়ে ইনক্রিজ করবে। হ্যাঁ, সিমিলারলি ডিক্রিজের ক্ষেত্রে মানে বিয়োগ করলেও একই ব্যাপার, গুণ করলেও একই ব্যাপার, ভাগ করলেও একই ব্যাপার। তো এই টেকনিকটাকে আমরা কিন্তু কাজে লাগাবো। ঠিক আছে, তো চলো দেখো এখানে অ্যাভারেজ এজ অফ 7 মেম্বার্স অফ মোদিস ফ্যামিলি ইজ 25 ইয়ার্স। 7 জন মেম্বারের অ্যাভারেজ বলছে 25 বছর। তাহলে সেম ফ্যামিলির 3 বছর আগে অ্যাভারেজ কত ছিল? তাহলে 3 বছর আগে সবার বয়স কিন্তু 3 বছর করে কমে যাবে, তাই না? সবারই যদি 3 করে কম হয়, তাহলে অ্যাভারেজও কি হয়ে যাবে, 3 কম হয়ে যাবে। তাহলে এখন যদি অ্যাভারেজ 25 হয়, তাহলে 3 বছর আগে অ্যাভারেজ কত হবে বলো? 22। সিম্পল, কোনো ক্যালকুলেশন লাগছে না।
বুঝলে? যদি বলে 3 বছর পর কত হবে অ্যাভারেজ, 28, কিছু করা দরকার নেই, ঠিক আছে? তবে এত সহজ জিনিস নিশ্চয়ই দেবে না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এইটা দেখো, এই একটা অঙ্ক অনেক একটু গুলিয়ে যেতে পারে। দেখো, একটা ফ্যামিলিতে বলছে 5 জন আছে, 3 বছর আগে ওদের অ্যাভারেজ বয়স ছিল 35 বছর। হ্যাঁ, এবার বলছে 1 বছর আগে একজন শিশুর জন্ম হয়, তাহলে এখন 6 জন হয়ে গেল শিশুকে দিয়ে। তাহলে 3 বছর পর, মানে বর্তমান থেকে 3 বছর পর তাদের অ্যাভারেজ কত হবে, ঠিক আছে? এই অঙ্কটা। তো এইটা আমরা যেহেতু এখানে আগে পরে আছে, তো আমরা একটা নাম্বার লাইন তৈরি করব। ধরো এইটা প্রেজেন্ট, মানে 0 মানে প্রেজেন্ট বোঝাচ্ছে। 1 বছর আগে বাচ্চাটা জন্ম হচ্ছে, আর 3 বছর আগের হিসাব দেওয়া আছে, তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে -3। 3 বছর আগে এইখানে আমার 5 জনের অ্যাভারেজ দেওয়া ছিল 35, এইটা। আর আমার জানতে চাইছে কোথায়, +3-এ, মানে ধরো এইখানে আমার জানতে চাইছে যে এখন 6 জনের অ্যাভারেজ কত, এইখানে আমার অ্যাভারেজটা জানতে চাইছে। বোঝা গেল? তো আমরা যদি এই রকম পজিশনে অ্যাভারেজ বের করতে পারি, তাহলে এখান থেকে এই গ্যাপটা কতটা বলো তো? 4 বছর। তাহলে এইখানে যদি আমি অ্যাভারেজ বের করতে পারি, তাহলে তার সঙ্গে সবারই তো 4 করে বাড়ছে না, বাচ্চাটারও বাড়ছে, সবারই বাড়ছে, তাহলে আমি +4 করে দিলেই আমার অ্যাভারেজ পেয়ে যাব। কারেক্ট? তাহলে আমি এই পজিশনে অ্যাভারেজ বের করব এখন, ঠিক আছে? এইখানে দেখো, এবার অ্যাভারেজ আমি কিভাবে বের করতে পারি, সিম্পল। আচ্ছা, এইখানে দেখো আমার 5 জন যে ছিল, আচ্ছা এইখান থেকে এই গ্যাপটা কতটা? +2। তার মানে এই 5 জনের অ্যাভারেজ হয়ে যাবে কত? 37। তাহলে 37 হচ্ছে তোমার 5 জনের, মানে আমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 5 জনের তুমি যোগটা পেয়ে যাবে। আর বাচ্চাটার তো জাস্ট সদ্য জন্ম হয়েছে, তার মানে বাচ্চাটার বয়স কিন্তু 0, তাহলে একটা হচ্ছে 0, তাহলে টোটাল হচ্ছে 6 জন, ঠিক আছে? তাহলে এইখান থেকে তুমি 6 জনের অ্যাভারেজ পেয়ে যাবে। তাহলে 6 জনের অ্যাভারেজ এই মুহূর্তে কত হচ্ছে? 37 × 5 / 6, তাই তো? বোঝা গেল? তাহলে এইটা, হ্যাঁ, তো এইটা আমরা করব। দেখো 37কে 6 দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে না, তো আমরা একটু করে করতে পারি। এটাকে 37কে তুমি 36 + 1 করে দিতে পারো। সো এটাকে ভেঙে 36 × 5 + 1 × 5, দ্যাট ইজ 5, এইভাবে ভেঙে দিতে পারি। আমি ভাঙতে পারি কি পারি না বলো? হ্যাঁ পারি। কারণ দেখো এখানে 5 কয়বার আছে? 36 বার, আর এখানে 1 বার, তাহলে টোটাল 37 বার হয়ে গেল। সো এই জিনিসটাকে জাস্ট আমরা 37টাকে 36 + 1 করে নিলাম, তাহলে 36 × 5 + 1 × 5, দ্যাট ইজ এইভাবে। এইবার এইটাকে ভাঙলে দেখো এইরকম হবে, 36 × 5 / 6 + 5/6, তাই না? a + b/c যদি হয়, এটা a/c + b/c এরকম হয়ে যায়, ঠিক? তো যখনই আমরা এই জিনিসটা পাবো, আমি এটাকে ব্রেক করে দিলাম। তাহলে এইবার দেখো এটা এখানে কাটাকাটি চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 6, তাহলে 5 × 6 = 30, আর এইটা 5 × 6, ওটা ভগ্নাংশ থেকে গেল, তাহলে 30 পূর্ণ 5 × 6 আমরা পেলাম। কি হিসাবটা দেখছো? আমি কিন্তু গুণটাকে কি সুন্দরভাবে অ্যাভয়েড করে গেলাম। আমি গুণ করে আবার ভাগ করতেই পারতাম, বাট আমি সেটা করলাম না, ঠিক আছে? কারণ এই 6 দিয়ে জাস্ট এটাকে ভাগ করার জন্য আমি এই সুন্দর পলিসিটা ব্যবহার করলাম। বোঝা গেল? টেকনিকটা বুঝতে পারলে? এগুলো ছোটো ছোটো টেকনিক ইউজ করলে কি হয়, আমার ক্যালকুলেশনটা অনেক সহজ হয় এবং ভুলও কম হয়, ঠিক আছে? একবারে আমার বেরিয়ে গেল। কিন্তু এইবার আমি জাস্ট কি করব, 4 যোগ করে দেবো, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 34 পূর্ণ 5 × 6। বলো বুঝলে কি বুঝলে না? বুঝতে পেরেছি। তোমরা শুধু দেখবে আমার ক্যালকুলেশনের টেকনিকগুলো দেখবে,
হ্যাঁ, তো অনেক সহজ হবে ক্যালকুলেশন। চলো নেক্সট কোশ্চেন যাই। এটাও একটা বেশ ভালো, এখান থেকে তোমরা রেশিওর টেকনিকও শিখে যাবে আর তোমার অ্যাভারেজের টেকনিকও শিখে যাবে। এখানে কি বলছে, দ্য রেশিও অফ দ্য এজেস অফ দ্য ফাদার অ্যান্ড ডটার অ্যাট প্রেজেন্ট ইজ 3:1. 4 years ago the ratio was 4:1. The average of the father and daughter 2 years hence, hence মানে বুঝে পরে, মানে বর্তমান থেকে 2 বছর পরে কত হবে। তাহলে এখানেও আমার ওই নাম্বার লাইন করবো, এটা হচ্ছে প্রেজেন্ট, আর 4 years ago মানে -4, 4 years ago হচ্ছে 4:1 ছিল, আর প্রেজেন্ট হচ্ছে 3:1, আর 2 বছর +2তে কত হবে সেটা আমরা জানতে চেয়েছি। তো বেসিক্যালি আমরা যে কোনো একটা জায়গায় অ্যাভারেজ বের করলে ওই কত গ্যাপ হচ্ছে সেই গ্যাপটা যোগ করে দিলে আমরা এইখানে অ্যাভারেজ পেয়ে যাব, ঠিক আছে। তো এইটা আমার কাছে খুব অতটা ইম্পর্টেন্ট নয়, আমরা দেখবো যে এখানে অরিজিনাল বয়স বের করতে পারা যাচ্ছে কিনা, ঠিক আছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, দারুণ, মানে টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। যখন পিতা পুত্র বা পিতা কন্যার বয়সের ব্যাপার থাকে তখন একটা জিনিস দেখো, যে পিতা আর তার মেয়ের বয়সের যে গ্যাপটা, মানে ওদের মধ্যে বয়সের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কি কোনোদিন চেঞ্জ হয়? না, কোনোদিন চেঞ্জ হবে না। যদি 10 বছর হয় তাহলে সবসময় 10 বছরে গ্যাপটা থাকে, মানে বয়সের পার্থক্যটা, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমরা এখানে ইউজ করব। এইখানে দেখো, যদি আমি ধরে নিই যে ওদের বয়স 4 আর 1, তাহলে গ্যাপ থাকছে কত? 3, ঠিক আছে। এখানে গ্যাপ হচ্ছে কত? 3, এইখানে গ্যাপ হচ্ছে কত? 2। তো এই গ্যাপটা তো এখানে আলাদা হয়ে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি ওদের বয়স 4-1 বা 3-1 এইরকম তো নয়। তাহলে গ্যাপটাকে আমাকে সমান করতে হবে, প্রথম কাজ। তাহলে গ্যাপটা যেহেতু সমান করতে হবে, তাহলে আমি এইটাকে 2 দিয়ে গুণ করে দেবো আর এইটাকে আমি 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 6 গ্যাপ হয়ে যাবে। তাহলে রেশিওকে আমি দুটোকেই যদি সমান সংখ্যক দিয়ে গুণ করি তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এইটাকে আমি প্রথমে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 8:2 হয়ে যাবে, বোঝা গেল। এইটা হয়ে যাবে, আমি 3 দিয়ে গুণ করছি, 9:3। তাহলে দেখো গ্যাপ 6 হয়ে গেল, এখানেও গ্যাপ 6 হয়ে গেল। এবার ঠিক আছে, বোঝা গেল। তাহলে প্রথমে আমরা কি করলাম? গ্যাপটাকে সমান করে নিলাম। এইবার দেখো এইখান থেকে এই ডিফারেন্সটা কত, মানে পিতার বয়স যদি আমরা দেখি, পিতার বয়স এখান থেকে 4 বেড়েছে, এখান থেকে এখানে যেতে গেলে 4 বেড়েছে। বাট আমি যদি এইখান থেকে দেখি, রেশিও দেখি, 8 থেকে 9 হয়েছে। এখানে ছিল 8, এখানে হয়েছে 9, তার মানে 1 বেড়েছে। বাট বাড়া উচিত 4। তাহলে আমাকে আরও 4 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে আমার সব হিসেব মিলে যাবে। তাহলে অরিজিনাল বয়স আমি পেয়ে যাব আফটার মাল্টিপ্লাইং 4। তাহলে এইটাকে যদি আমি আরও 4 দিয়ে গুণ করি তাহলে 4×8 32 আর 4×2 8। তার মানে 4 বছর আগে অ্যাকচুয়াল বয়স ছিল, পিতার বয়স ছিল 32 আর কন্যার ছিল 8, বোঝা গেল। এটাকেও তুমি যদি 4 দিয়ে গুণ করো তাহলে অ্যাকচুয়াল বয়স তুমি পেয়ে যাবে। যদিও এটা আমার আর এই মুহূর্তে দরকার নেই, আমি এটা আর লিখছি না, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বয়স। তাহলে রেশিও থেকে আমি অ্যাকচুয়াল বয়সে কিভাবে গেলাম, বুঝতে পারলে জিনিসটা? বলো। প্রথমে আমি গ্যাপটা দেখলাম, গ্যাপটাকে সমান করার জন্য আমি দুটোর যে গ্যাপ আছে সেই দুটোকে অল্টারনেট ভাবে গুণ করে দিলাম, তাহলে গ্যাপগুলো সমান হয়ে গেল। এইবার আমি দেখবো যে পিতার বয়স কতটা বেড়েছে, সেইটাকে অ্যাডজাস্ট করার জন্য আরও একটা সংখ্যা দিয়ে গুণ করে দিলাম, তার যাতে অ্যাডজাস্টমেন্টটা সমান হয়। বলো, বুঝলে? এবার বলো, এখানে যদি 32 হয় আর এখানে যদি 8 হয় তাহলে এই দুটোর অ্যাভারেজ কত হবে? 32 আর 8 যোগ করে কত হচ্ছে? 40, 40/2 তাহলে 20। তাহলে এখানে অ্যাভারেজ হচ্ছে আমার 20। তাহলে এখানে যদি 20 হয় তাহলে এইখানে কতটা বেড়েছে? টোটাল 6 বছর বেড়েছে, তাহলে 20 থেকে 6 26 হবে, ঠিক আছে, বুঝলে টেকনিকটাকে? বুঝলে? তাহলে আমি স্টেপগুলো লিখে দিচ্ছি। প্রথমে গ্যাপ
সমান করলাম, ঠিক আছে। তারপর 2 নম্বরে এবার বৃদ্ধিটা অ্যাডজাস্ট করলাম, কতটা বাড়া উচিত সেইটাকে অ্যাডজাস্ট করলাম, ব্যাস এই দুটো স্টেপ। চলো নেক্সট কোশ্চেন যাই। দ্য অ্যাভারেজ স্যালারি অফ দুজনের এখানে বলেছে 6,000 আর 3 জনের 8,000, তাহলে 5 জনের অ্যাভারেজ কত হবে? একদম এটা আমরা ওই ইয়ে দিয়ে করব। তাহলে 2:3, এর হচ্ছে 6,000, এর হচ্ছে 8,000, ব্যাস। এটা আমরা ওই কল্পিত গড়ের যেটা ছোট সেটাকে নিয়ে নেব, নিয়ে বাকি অ্যাডজাস্টমেন্ট করব। তাহলে এখানে আমার 2,000 এক্সট্রা থাকছে, 2 × 3 করব, সরি 3 × 2,000 মানে 6,000, ঠিক আছে, ডিভাইডেড বাই 5। আর 5 দিয়ে ভাগ করা মানে অ্যাকচুয়ালি 2 দিয়ে গুণ করা, আর একটা তোমার 0.1 ঘর বাঁদিকে সরে যাবে। তাহলে এইদিকে হচ্ছে আমার 6 দুগুণে 12, 12,000 হয়, তাহলে এটা 120 হবে, এই 1200 হবে। হ্যাঁ, তাহলে আমার কত হলো? 7,200। বোঝা গেল? যখনই 5 দিয়ে ভাগ করবে, মনে আছে 5 দিয়ে ভাগ করার টেকনিক, 2 দিয়ে গুণ করে একটা দশমিক বাঁ দিকে 1 ঘর সরে যাবে। তাহলে এটা 6 দুগুণে 12,000 হয়, তাই দশমিককে একটা বাঁ দিকের একটা শূন্য কেটে দাও, তাহলে 1200 থাকলো। এই হচ্ছে, খুব সহজে এটা হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি বলছে। দ্য অ্যাভারেজ ওয়েট, এখানেও ক্যালকুলেশনের টেকনিকটা তোমরা ভালো করে খেয়াল করবে। দ্য অ্যাভারেজ ওয়েট অফ অল দ্য 11 প্লেয়ার্স ইজ 50 কেজি, মানে 11 জন প্লেয়ারের গড় হচ্ছে 50। তাহলে 11 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে 11 জনের যোগফল পেয়ে যাব, বয়সের যোগফল পেয়ে যাব। এবার বলছে যে 6 লাইটেস্ট মানে হালকা, মানে যদি আমি মানে হালকা থেকে ভারী এই হিসাবে যদি আমি সাজাই 11 জন প্লেয়ারকে, তাহলে প্রথম 6 জনের বয়সের গড় হচ্ছে 49 কেজি, আর শেষের 6 জনের গড় হচ্ছে 52 কেজি। তার মানে দেখো এদিকে 6 এদিকে 6, তার মানে দেখো যে মাঝখানের যে জোন মানে 6th যে পার্সন, সেটা কিন্তু 2 জায়গাতেই আছে, ডবল আছে। তাহলে সেই 6th পার্সনের বয়স কত বের করতে দিয়েছে, বুঝতে পারলে? তাহলে আমি যদি করি এরকম যে 6 × যদি 49 করি, তাহলে এটা হচ্ছে 6 জনের যোগফল, প্লাস 6 × 52 যদি করি, তাহলে বাকি 6 জন, তাহলে আমার টোটাল কিন্তু 12 জন হয়ে গেল, কিন্তু আছে তো 11 জন। তার মানে 6th পার্সনটা 2 বার আছে, এখানেও আছে, এখানেও আছে, 2 বার আছে। এবার আমি ওই 11 জনকে বাদ দিয়ে দিলাম, তাহলে 11 × 50, তাহলে দেখো 12 জন থেকে যদি 11 জন বাদ হয়, তাহলে ওই যে 6 নম্বর জন তার বয়সটা কিন্তু আমি পেয়ে যাবো। তার মানে বেসিক্যালি এটাকে গুণ করে আমাকে বিয়োগটা করতে হবে, ঠিক আছে। এইখানে দেখো আমি নর্মালি গুণ করতে পারি, আবার নাও করতে পারি। আমি দেখো গুণ না করে কিভাবে অঙ্কটা করছি, ভালো করে খেয়াল করো। আমি এই 49টাকে ভেঙে 50 - 1 করব। তার মানে আমি এটাকে করব 6 × 50 - 6 × 1 বা 6, বুঝতে পারলে? এটাকে আমি ভেঙে এইরকম করলাম। আর এইটাকে আমি করব 50 + 2, তার মানে 6 × 50 প্লাস 6 × 2 মানে 12 মাইনাস 11 × 50, ঠিক আছে। এই জায়গাটা বুঝলে কিনা বলো? মানে যেটা টোটাল অ্যাভারেজ আছে সেই হিসাবে আমি অ্যাডজাস্টটা করছি, এইটাকে দেখে অ্যাডজাস্টমেন্টটা করছি। তাহলে এবার দেখো 50 টাকার নোট এখানে আছে 6টা, এখানে আছে 6টা, তাহলে 12টা হলো, আর এখান থেকে 11টা বাদ হয়ে গেল। তাহলে একটা 50 টাকার নোট থাকলো, তাহলে এইটা 50, আর এখানে 12 - 6 মানে +6 = 56। বুঝলে ক্যালকুলেশনটা?
কি বোঝা গেল? সেকেন্ড লাইনের পর থেকে ক্যালকুলেশনটা বুঝতে পারলাম না। সেকেন্ড লাইনটা কি বোঝা গেছে না সেকেন্ড লাইনটাই বোঝা যায়নি? সেকেন্ড লাইনটা বুঝতে পেরেছি, সেকেন্ড লাইনটা থেকে থার্ড লাইনটা কি করে হলো সেটা বুঝতে পারলাম না। এইখানে দেখো তুমি ধরো এইটা 6 গুণিত 50 মানেটা কি? এইভাবে ভাবতে পারো যে 50 টাকার নোট 6টা আছে, এরকম ভাবতে পারো তো নাকি? হ্যাঁ পারি। তাহলে এখানেও আছে 6টা, এখানেও আছে 6টা, তাহলে কটা হলো? 12টা। 12টা 50 টাকার নোট থেকে 11টা 50 টাকার নোট মাইনাস হয়ে গেল, তাহলে থাকলো কটা? থাকলো একটা। ওই জন্য সব কটাকে আমি 50 নিয়ে আসলাম যাতে আমি এই ক্যালকুলেশনটা করতে পারি। ঠিক আছে, এইটা না করলে কিন্তু আমাকে এই গুণটা করতে হতো, এখানে একটা গুণ, এখানে একটা গুণ, আবার এখানে একটা গুণ, সেটা আবার বিয়োগ করতে হতো, বড় বড় বিয়োগ, মানে বুঝতে পারছো অনেক জটিল হয়ে যেত ক্যালকুলেশনটা। ঠিক আছে, এবার একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে এপি সিরিজ বা অ্যারিথমেটিক সিরিজ বলা হয়, যেখানে গ্যাপটা সমান থাকে। যেমন ধরো 1, আমি যদি 2 2 করে গ্যাপ করি, 1 3 5 7, এখানে দেখো 2 করে বাড়ছে, বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে এপি সিরিজ বলা হয়, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বা বাংলায় বললে সমান্তর প্রগতি। হ্যাঁ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, এইগুলো খুব ইন্টারেস্টিং। এইগুলোর উপরে তোমাদের কিন্তু অঙ্ক আছে, যে ধরো ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে পরপর, ক্রমিক জোড় হতে পারে। ক্রমিক সংখ্যা যেমন হচ্ছে 1 2 3 পরপর জাস্ট, তারপর হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা, সেটা হচ্ছে যেমন 2 4 6, জোড়গুলো শুধু আমি নিচ্ছি। শুরু যে 2 থেকেই হবে তা কিন্তু নয়, তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। ক্রমিক বিজোড় হতে পারে, ওয়ান 3 5, যেমন এটা ক্রমিক বিজোড়ই হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম তোমাদের দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো যেহেতু আমাদের শুধু এইটুকুই যে ইনফরমেশন কাজে লাগবে, আর খুব বেশি কাজে লাগে না। আমরা দেখব যে এদের এখানে কিছু ফর্মুলা আছে, যেগুলো ফর্মুলা আমরা যদি জানি তাহলে অনেক সুবিধা হয়। যেমন ধরো প্রথম পদ, মানে একদম যেটা দিয়ে শুরু হচ্ছে, যেমন এখানে 1, এখানে যেমন 2, প্রথম পদটাকে আমরা সবসময় এ দিয়ে লিখি। হ্যাঁ, আর কত করে বাড়ছে সেটা হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে, এটাকে আমরা ডি দিয়ে লিখি, কমন ডিফারেন্স, ডিফারেন্সের জন্য ডি, সেটা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। বুঝলে, মানে দেখো 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হচ্ছে 2, তাহলে সেই 2 করে গ্যাপ হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে সাধারণ অন্তর। বোঝা গেল? তাহলে n-তম পদ বের করার, n-তম পদ, এটা হচ্ছে n-তম পদ, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ফর্মুলা দিয়ে তুমি n-তম পদ পেয়ে যাবে। যদি আমাকে বলা হয় যে আচ্ছা এইরকম করে যে যাচ্ছে 10 নম্বর পদটা কত, এখানে আমি 4টা লিখেছি,
5 নম্বর 6 নম্বর করতে করতে 10 নম্বর পদটা কত, বা ধরো 50 নম্বর পদটা কত, এই জিনিসটা এই ফর্মুলা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এইটার যদি আমি বলি যে 10 নম্বর পদ কত, তাহলে দেখো T10 কত হবে, এ বলতে প্রথম পদ হচ্ছে 1, তারপরে n-1, nটা হচ্ছে কত নাম্বার পদ, তাহলে আমি যদি 10 বলেছি তাহলে 10 - 1 মানে 9 গুণিত ডি কত এখানে 2, তাহলে কত হলো 9 × 18 + 1 19, তাহলে 10 নম্বর পদ হবে 19। বুঝতে পারলে? এইভাবে আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে তোমার কত নম্বর পদ সেটা বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে যেটাতে যোগ করার ফর্মুলা বোঝা যাবে, যে আমি যদি বলি যে 10টা সংখ্যা যে পাবো সেই সব কটাকে যদি যোগ করি তাহলে কত হবে, এটাও আমি বের করতে পারবো। তো সেটার একটা ফর্মুলা আছে, সেইটা ধরো সাম মানে এস দিয়ে লেখা হয়। ঠিক আছে? এস এন মানে n-তম পদ, মানে প্রথম থেকে n সংখ্যক পদের যোগফল, প্রথম থেকে n-তম পদের যোগফল। এর দুটো ফর্মুলা আমরা মনে রাখবো, একটা হচ্ছে n/2 * a + l, l মানে হচ্ছে শেষ পদ, lটা হচ্ছে শেষ পদ, শেষ বলতে এখানে n পদ, n-তম পদ সমান সমান tn মানে n-তম পদ। আর একটা ফর্মুলা, যদি আমি শেষ পদটা না জানি তাহলে এটা হবে 2a + n-1 * d। দেখো তুমি যদি n জেনে যাও, মানে ধরো 10টা পদের যোগফল, তাহলে n এর ভ্যালু 10 হবে। a মানে প্রথম পদটা তুমি অলরেডি জানো, এটাও জানো, ডিও জানো, তাহলে তুমি যোগফলটা বের করে নিতে পারবে। ঠিক? তাহলে তুমি যদি যোগফল জেনে যাও আর ওই সংখ্যাটাকে দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে তুমি অ্যাভারেজ পেয়ে যাবে। সো অ্যাভারেজ কত হবে দেখো, a + l/2। যদি তুমি শেষ পদ জানো তাহলে জাস্ট প্রথম পদ আর শেষ পদের যোগ করে 2 দিয়ে ভাগ, সেটাই হয়ে যাবে। আবার যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে হয়ে যাবে আমার 2a + n-1 * d / 2, এটা হয়ে যাবে আমার অ্যাভারেজ। সবসময় দেখবে অ্যাভারেজটা একদম মাঝখানে থাকে। যদি আমি 5টা, যেমন ধরো এইখানে যদি আমি উদাহরণ দিই, আমি ধরো 9 থেকে শুরু করছি, 9 আর 3 3 করে যদি যোগ করি, 5টা পদ লিখবো, 9 3 12, 12 3 15, 15 3 18, 18 3 21, ধরো 5টা পদ হলো। এদের মাঝখানে যে পদটা থাকবে, যেমন দেখো এই 15টা, এটা একদম মাঝখানে আছে, এই মাঝখানের পদটাই কিন্তু হবে অ্যাভারেজ। তাহলে এদের অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ সমান কিন্তু 15। যদি তোমাকে সবটা পদ দিয়ে দেয় তাহলে তুমি জাস্ট মাঝেরটা দেখেই বলে দিতে পারো যে অ্যাভারেজটা কত হবে। ঠিক আছে? আবার যদি তোমার শুধু প্রথম পদ দেয় আর শেষের পদ দেয়, এই দুটোকে যোগ করে দেখো, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখো, অ্যাভারেজই হচ্ছে। দেখো 9 + 21/2 কত হচ্ছে দেখো, 30/2 15। দেখো বুঝতে পারলে? তাহলে প্রথম পদ প্লাস শেষ পদ /2 করলে অ্যাভারেজ হয়ে যাচ্ছে। আবার তুমি প্রথম দিক থেকে দ্বিতীয় নম্বর আর শেষের দিক থেকে দ্বিতীয় নম্বর, এই দুটোর যোগ করলেও অ্যাভারেজ করলেও একই বেরোবে। ঠিক আছে? তো এই জিনিসটা খুব সুবিধা হয়। এবার দেখো অনেক সময় যদি তার মানে বিজোড় সংখ্যক যদি পদ হয় তাহলে তুমি মাঝে পাবে, আর যদি জোড় সংখ্যক পদ হয় তাহলে মাঝখানে পাবে না। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই অঙ্কটার ক্ষেত্রেই দিচ্ছি, 15 আর 18, ধরো 4টে আছে, 4 কিন্তু জোড়, তাহলে মাঝে কিন্তু দুটো সংখ্যা হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে? তাহলে এই দুটোর যে অ্যাভারেজ হবে সেটাই কিন্তু আমার অ্যাভারেজ হবে। বা দেখো 12 আর 15 কত হচ্ছে 27, তাহলে 27/2 তার মানে হচ্ছে তোমার 13.5, তার মানে এই 4টার অ্যাভারেজ হবে 13.5। বা তুমি 9 + 18/2 করলেও একই রেজাল্ট পাবে।
9 + 18 যোগ করলে দেখো 27/2 হচ্ছে। হ্যাঁ, তুমি 12 + 15/2 করো, তাহলে একদম তুমি ধরে নিতে পারো যে এদের মিডলে আছে তোমার 13.5, সেইটা হচ্ছে অ্যাভারেজ। বুঝতে পারলে? বলো এতক্ষণ যা যা বললাম মোটামুটি বুঝতে পারলে কিনা? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। ব্যাস, এবার আমরা অঙ্ক করি। দেখো, ইফ দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ অড, কনজিকিউটিভ অড মানে ক্রমিক বিজোড় সংখ্যা, ঠিক আছে, বাট শুরুটা তো একেও নাও হতে পারে, 5টা এরকম ধরো আছে। আমি যদি 5টা বলি, স্টার দিয়ে বোঝাই, 5টা স্টার, ঠিক আছে, তাহলে এদের অ্যাভারেজ হচ্ছে 23। তার মানে বুঝতে হবে 23টা একদম মাঝে আছে। কনজিকিউটিভ অড মানে ক্রমিক বিজোড়, তার মানে গ্যাপ হচ্ছে 2 2 2 করে, তার মানে এটা এপি সিরিজের মধ্যেই পড়ে যাচ্ছে। তাহলে মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে 23। আর ক্রমিক যেহেতু আছে তার মানে 2 2 করে বাড়বে। তাহলে প্রথম এটা যদি 23 হয় তাহলে এইটা কত হবে? 25 হবে। তাহলে তার আগেরটা কত হবে? 23-এর আগেরটা কত হবে বলো? 21। দেখো, তাহলে তুমি সবকটাই কিন্তু বের করে নিতে পারছো, রাইট? এবার বলছে, প্রশ্ন বলছে ফাইন্ড দ্য লার্জেস্ট ওয়ান, সবচেয়ে যেটা বড় সেটা বের করো। তাহলে কত হবে সবচেয়ে বড়টা? 27। বুঝতে পারলে? তাহলে ক্রমিক জোড় বা ক্রমিক বিজোড় যদি হয় তাহলে অ্যাভারেজ মানে মাঝেরটা হবে, এইটা মনে রাখলেই হবে, ঠিক আছে? চলো এবার দেখো, দ্য ইফ অ্যাভারেজ অফ 6 কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স, তাহলে এখানে 6টা আমরা লিখব। 6টা হয়েছে, এদের মাঝে কিন্তু দেখো দুটো আছে, ঠিক আছে, এবং এই দুটোর একদম যে মিডলে যে থাকবে সেইটা হচ্ছে ধরো 23, ঠিক? তার মানে এই দুটোর অ্যাভারেজ করলে আমরা 23 পাই। তার মানে এই দুটো কিভাবে পাবো? তাহলে এইটা হবে আমার 24 আর এইটা হবে 22। তাহলে 22 আর 24-এর অ্যাভারেজ 23 হবে। বুঝতে পারলে? তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে বাকিগুলো কি হবে? তাহলে এইটা কত হবে বলো? এটা যদি 22 হয়, এটা যদি 24 হয়, তাহলে এটা কত হবে? 26। ভেরি গুড। তাহলে সবচেয়ে লার্জেস্ট কোনটা হবে? 28। বুঝতে পারলে? কিচ্ছু করার দরকার নেই। চলো নেক্সট কোশ্চেন যাই। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারস। ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে যেগুলো গুনতে গুনতে আমরা যাই, 1 2 3 করে 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 100 অবধি। তাহলে এদের অ্যাভারেজ বের করতে বলেছে। তাহলে অ্যাভারেজ কি হবে? কিভাবে বের করব? বলো, কি বললাম? এগুলো তো ক্রমিক সংখ্যা। তাহলে ক্রমিক সংখ্যার অ্যাভারেজ বের করতে গেলে আমি যদি শেষ পদ জানি, তাহলে টেকনিকটা কি বললাম? a + 1 divide by 2। 1 না, ওটা এল। এল মানে লাস্ট পদ, শেষ পদ, ঠিক আছে? এই যে a + l, এল মানে শেষের পদটা। তাহলে এখানে 1 মানে প্রথম পদ 1 আর শেষের পদ হচ্ছে 100/2। তার মানে 100/2 হচ্ছে 50 আর হাফ 50.5, ঠিক আছে? তাহলে তোমরা বলো, প্রথম অ্যাভারেজ অফ ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বারস কত হবে? 25.5। ভেরি গুড, 25.5।
চলো এবার বলছে দা ওই কোশ্চেনটাই। আচ্ছা এখানে দেখো ফার্স্ট 50 অড ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে? তার মানে শুরুটা এইভাবে হবে 1, সবগুলো যেন অডই থাকে, তাহলে 1 এর পরে নেক্সট অড কি আছে? 3, তারপরে 5, এইভাবে যাচ্ছে। কিন্তু তুমি জানো না, মানে এখানে বলছে ফার্স্ট 50 মানে 50টা সংখ্যা, বলছে 50টা, মানে শেষে গিয়েও কিন্তু 50 নয়। তুমি জানো না শেষ পদটা জানি না, শেষ পদ জানি না, তাই না? এখানে আমি শেষ পদটা জানি না, তারপরে আমাকে 50টা মানে এন এর ভ্যালু বলে দিয়েছে 50, তাহলে আমার অ্যাভারেজ কত হবে? দেখো আমরা যদি শেষ পদ না জানি তাহলে অ্যাভারেজ কিভাবে বের করব? এই ফর্মুলাটা দিয়ে বের করব, বুঝতে পারলে? 2 ইন্টু এ মানে ফার্স্ট পদের গুণফল প্লাস n-1 ইন্টু ডি ডিভাইডেড বাই 2, জাস্ট এইটা ইউজ করব, ঠিক আছে? তাহলে এখানে আমার হচ্ছে 2a প্লাস n-1 ইন্টু ডি ডিভাইডেড বাই 2। তাহলে বলো 2a বলতে এখানে কি বোঝাচ্ছে? এখানে a সমান কত বলো? 1, a সমান 1, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি a সমান 1। n সমান কত? 50, d কত? 2, 2, আর কিছু লাগবে না। তাহলে আমার 2a মানে হচ্ছে 2 গুণিত 1, তাহলে 2 প্লাস 50 মানে এটা দেখো তুমি 50 মাইনাস 1 এইভাবে রাখলেই তোমার সুবিধা হবে, কারণ 49 দিয়ে গুণ করা আছে, 50 দিয়ে গুণ করা সহজ, ইন্টু 2 ডিভাইডেড বাই 2। তাহলে 2 কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি, তাই না? 2 যদি আমি কমন নিই নি সব কেটে যাবে, যে পড়ে থাকবে 2/2 মানে 1, এখানে 2 কেটে গেল, তাহলে 49, তার মানে 50ই থাকলো। তাহলে এটা মাথায় রাখবে যে অ্যাভারেজ অফ ফার্স্ট যতগুলো ন্যাচারাল নাম্বার হবে তার ভ্যালুটা ওইটাই থাকবে। তাহলে এইটা একটা ফর্মুলার মতো তুমি যদি মনে রাখতে চাও, অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস ইকুয়ালস টু nই হবে, বুঝতে পারলে? ফার্স্ট n অড ন্যাচারাল নাম্বার, এখানে একটা অড কথাটা হবে। অড ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ nই থাকবে, বুঝতে পারলে? এইটা কিন্তু একটা ফর্মুলার মতো তোমরা মনে রাখতে পারো। ইভেনের কি থাকবে সেম নাকি ইভেনে থাকবে না? ইভেনে কি একটু চেঞ্জ হবে, ঠিক আছে? ইভেনটাও আমরা করে দেখি। ইভেনের ক্ষেত্রে কি হবে? ইভেনের ক্ষেত্রে এরকম হবে না, এর ভ্যালু 2 হয়ে যাবে, তাহলে এটা 2a প্লাস n-1 ইন্টু ডি বাই 2। শুধু এখানে একটা এক্সট্রা 1 যোগ হচ্ছে, যার ফলে ওটা হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে আমার এর জায়গাতে জাস্ট 2 বসাবো, ডি এর জায়গাতেও 2 বসাবে, তাহলে এটা হয়ে যাবে আমার 2 ইন্টু 2 প্লাস n-1 ইন্টু ডি ডিভাইডেড ডি মানে তো 2 বাই 2। তাহলে 2 2 যদি কেটে দিই তাহলে থাকলো আমার কত? 2 প্লাস n-1 হুইচ ইজ n প্লাস 1, ঠিক আছে? জাস্ট 1 বেড়ে যাবে, বুঝলে? তাহলে ইভেনের ক্ষেত্রে 1 বেড়ে যাবে। তাহলে ফার্স্ট 10টা ন্যাচারাল মানে ইভেন ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কত হবে? যদি বলি প্রথম 10টা ইভেন ন্যাচারাল নাম্বারের গড় কত হবে, তাহলে অ্যান্সার কি হবে? 1 বেশি হবে। 10টা বলেছি তাহলে 11 অ্যান্সার হবে, বুঝলে? ইভেন বললে 11 আর অড বললে 10ই থাকবে। হ্যাঁ, কে কি বলছো? বললাম বুঝেছি। ওকে, হ্যাঁ, যেমন এখানে দেখো দ্য ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 99 ইভেন ন্যাচারাল নাম্বারস, তাহলে কি হবে অ্যান্সার? 100 একদম। চলো তাহলে তোমাদের এই ক্রমিক সংখ্যার যে ক্যালকুলেশনগুলো এইভাবে হবে।
আরও কয়েকটা আছে, হ্যাঁ যেমন এইটা আছে, যাই হোক। আচ্ছা এবার দেখি আমরা, দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ ক্লাস অফ 20 স্টুডেন্টস ইজ 45। হ্যাঁ, তার মানে যদি আমি সবকটাকে গুণ করে দিই, তার মানে 20 × 45 করলে সবকটার যোগ পেয়ে যাব। ঠিক আছে, 20 জনের যোগফল পেয়ে যাব। এবার বলছে কি দেখো, আ নিউ স্টুডেন্ট হুজ ওয়েট ইজ 40 কেজি রিপ্লেসেস অ্যান ওল্ড স্টুডেন্ট অফ দিস ক্লাস। মানে একটা স্টুডেন্টকে ও রিপ্লেস করছে, মানে একজন বেরিয়ে গেল তার জায়গায় আরেকটা ঢুকলো। কতটা বোঝা গেছে? একজন বেরিয়ে গেল তার জায়গায় আরেকজন ঢুকলো। তাহলে ধরো আমি এক্স বেরিয়ে গেল, যেটা বেরিয়ে গেল তার ওয়েট জানি না, তো ধরো আমি এক্স বেরিয়ে গেল, তার জায়গায় 40 ঢুকলো। তাহলে এখন নতুন যে 20 জন হলো তাদের বয়সের যোগফল হচ্ছে এইটা, সেইটাকে যদি আমি 20 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি নতুন গড় পেয়ে যাব। ঠিক কিনা বলো? এটা নতুন গড় তো। এইটাই বলছে কত হবে, যেটা নিউ অ্যাভারেজ ইজ 1 কেজি লেস, সেটা আগের থেকে 1 কেজি কমে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে এখন 44। বলো বুঝলে কিনা? এই স্টেটমেন্টটার সঙ্গে এই স্টেটমেন্টটা বুঝলে কিনা? এখানে এক্স হচ্ছে ওয়েট অফ, স্যার এই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপ্লেসড স্টুডেন্ট। প্রশ্নটা আগে বোঝো যে 20 জনের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 45 কেজি, 40 কেজি ওয়েটের একজন স্টুডেন্ট আসলো আর একজন স্টুডেন্ট বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার ফলে এখনো 20 জনই আছে, 21 জন হয়নি কিন্তু, কারণ একজন বেরিয়ে গেল তার জায়গায় আরেকজন ঢুকলো। তাহলে কি হলো, নতুন অ্যাভারেজ আগের থেকে 1 কেজি কমে গেল, মানে 44 হয়ে গেল। তাহলে বলছে যে বেরিয়ে গেল তার ওয়েট কত। ঠিক আছে, দেখো যদি আমার বেশি ওয়েটের স্টুডেন্ট যদি ঢুকে তাহলে অ্যাভারেজ ওয়েট বাড়বে, আর যদি কম ওয়েটের স্টুডেন্ট ঢুকে তাহলে অ্যাভারেজ ওয়েট কমে যাবে। তার মানে যে বেরিয়েছে তার ওয়েট কিন্তু ডেফিনেটলি 40-এর থেকে বেশি। ঠিক আছে, তো যাই হোক এই ক্যালকুলেশনটা আমরা এক্স, তাহলে কি হলো, আমি 20 জনের বয়সের যোগফল করব, তো 20 × 45, তাহলে এর মধ্যে ওয়েট এই তোমার ওই ওল্ড স্টুডেন্টটাও আছে, সেই ওল্ডের আমি ধরেছি এক্স, তাহলে এক্স ওখানে বের করে দিলাম, তাহলে বাকি এটি কত থাকলো 19 জন, আর নতুন জনের 40 যোগ করে দিলাম, তাহলে 20 জনই থাকলো, 20 জনের বয়সের যোগফল। ঠিক আছে, বোঝা গেল? ইকুয়েশনটা বুঝতে পারলে? কুড়ি ইন্টু 45 করলে সব কটার যোগফল, সেখান থেকে এক্সটা বের করে দিলাম আর 40 যোগ করে দিলাম। ঠিক আছে, আবার 20 দিয়ে ভাগ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, তাহলে কি হলো, এবার 20 গুণিত 45 মাইনাস এক্স প্লাস 40 ইজ ইকুয়াল টু 20 × 44। ঠিক আছে, তাহলে এই এক্সটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে এটা প্লাস এক্স হয়ে যাবে, আর বাকি জিনিসগুলো এক সাইডে রাখলাম, তাহলে 20 × 45 মাইনাস 20 × 44 প্লাস 40। ঠিক আছে, এক্স এর ভ্যালু এটাই হবে। এইবার দেখো এখানে আমি কিন্তু গুণ করবো না, কেন করবো না, কারণ 20 কমন চলে যাচ্ছে, দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে 20 যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকলো আমার এখানে 45 মাইনাস 44। তার মানে এটাকে এইভাবে ভাবতে পারো যে 20 টাকার নোট আছে 45টা, সেখান থেকে 44টা বাদ হয়ে গেল, তাহলে থাকলো কটা, একটাই। তার মানে এইটা হয়ে গেল 20 আর এটা হয়ে গেল 40 সমান সমান 60। বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে অ্যান্সার হচ্ছে 60। তাহলে যে বেরিয়েছে সেটা 60 কেজি ওজন বেরিয়েছে। আচ্ছা, এইটাকে আর একভাবে করা যায়, এটা গেল এক্স ধরে, এটা মানে এটা বুঝতে সুবিধা। আর একটু যদি অন্যভাবে আমরা ব্যাখ্যা করি তাহলে দেখবে আরও মানে তাড়াতাড়ি অ্যান্সার বেরোবে, কিন্তু
মাথা একটু বেশি খাটাতে হবে, ঠিক আছে? কিন্তু কোনো ক্যালকুলেশনের দরকার হবে না, মুখে মুখেই করা যাবে। দেখো দেখো এখানে বলছে দেখো ডিক্রিজেস বাই 1, মানে 1 কেজি যখন কমে যাচ্ছে, 20 জনের ওয়েট, 20 জনের অ্যাভারেজে প্রত্যেকের 1 কেজি করে কমে যাচ্ছে, এইভাবে ভাবতে হবে। তারপর টোটালে 20 কেজি কমে গেল, হ্যাঁ কিনা বলো? টোটাল ওয়েট তাহলে 20 কেজি কমে গেল কিনা? কেন 20 কেজি কমলো? কারণ তাহলে কি হলো, যে রিপ্লেস হচ্ছে সে নিশ্চয়ই 20 কেজি কম ওয়েট নিয়ে ঢুকছে, যে বেরোচ্ছে তার তুলনায় 20 কেজি কম নিয়ে ঢুকছে বলেই 20 কেজি টোটালে কমে যাচ্ছে, বুঝতে পারলে? সেই জন্য এবার যে ঢুকছে তার ওয়েট আমরা জানি 40, তাহলে যে বেরোচ্ছে তার ওজন নিশ্চয়ই 40-এর থেকে মানে 20 কেজি বেশি হবে, তাহলে 60 কেজি হবে। বোঝা গেল? মুখে মুখে করলে এইভাবে হবে যে অ্যাভারেজে 1 কেজি কমা মানে টোটালে 20 কেজি কমে যাওয়া। কথাটা বোঝা গেল? তাহলে টোটালে কেন কমলো? কারণ যে ঢুকলো সে 20 কেজি কম নিয়ে ঢুকলো যে বেরোচ্ছে তার তুলনায়, তার মানে যে বেরোচ্ছে সে 20 কেজি বেশি নিয়ে বেরোচ্ছে, তাহলে যে ঢুকলো সে 40 কেজি নিয়ে ঢুকলো, তার মানে যে বেরোচ্ছে সে 60 কেজি নিয়ে বেরোচ্ছে। কথাটা বোঝা গেল? ঠিক আছে, কোনো ক্যালকুলেশন ছাড়া কিন্তু ওটা করা যাবে। কিন্তু অনেক সময় এই টেকনিকটা মাথায় আসতে চায় না, সেই জন্য তোমাদেরকে আমি এক্স ধরে করালাম। আচ্ছা, এই অঙ্কটায় কিছুই নেই, হ্যাঁ এই অঙ্কটায় কিছুই নেই, জাস্ট ওই ওয়েটেড অ্যাভারেজ যেটা আমি করালাম সেইটা ধরে করবে, বাট এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, ধোনি 48টা ম্যাচ খেলেছে, ধরো 48 অ্যাভারেজ করেছে, তার মানে প্রত্যেকটা ম্যাচেই ধরো 48 করে করে রান করেছে। এটা তুমি ভাবতে পারো, অ্যাভারেজ মানে কি প্রত্যেকটাতে 48 করে করেছে, এটা তুমি অ্যাভারেজে ধরতে পারো, ঠিক আছে? কোনোটাতে একটু কম, কোনোটাতে একটু বেশি আছে, বাট যোগ করলে 48 করে করেই হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 48 নম্বর, এখানে অ্যাভারেজ হচ্ছে 48। 49 নম্বর ম্যাচে ও রান করেছে কত? 97 রান। এটা হচ্ছে জাস্ট 49 নম্বর ম্যাচে 97 রান করেছে, আর বলছে যে 50 নম্বর ম্যাচে কত রান করতে হবে যাতে তার অ্যাভারেজ আগের অ্যাভারেজের চেয়ে 2 বেশি হয়। আগের অ্যাভারেজ মানে এই অবস্থায় যে অ্যাভারেজটা হবে তার থেকে যেন +2 হয়, বুঝতে পারলে? তাহলে এখন আমার প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই অবস্থায় অ্যাভারেজ কত, নতুন অ্যাভারেজ কত, ঠিক আছে? তাহলে 48তম ম্যাচ পর্যন্ত অ্যাভারেজ ছিল 48, 49 নম্বর ম্যাচে 97 রান করেছে, তাহলে অ্যাভারেজ কত হলো? তাহলে এটা আমরা মানে এখানে 48টা আর এখানে একটা ম্যাচের ব্যাপার বলা হচ্ছে, সো তুমি আমরা ওই কল্পিত গড় দিয়ে বলতে পারি 48 প্লাস, তাহলে এখানে এক্সট্রা কত হলো? 48 যদি এখান থেকে আমি মাইনাস করে দিই তাহলে 49 থাকবে, তাহলে 49 ইন্টু 1, কারণ এটা একটা ম্যাচের, তাই না, ইন্টু 1 ডিভাইডেড বাই টোটাল কতগুলো ম্যাচ? 49 ম্যাচ, তাহলে গিয়ে কাটাকাটি করে একই হচ্ছে, তার মানে 49 হচ্ছে। তার মানে এই অবস্থায় অ্যাভারেজ হচ্ছে 49, এটা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে? এবার দেখো নতুন অ্যাভারেজ ও 2 বাড়াতে চাই, তাহলে এই 50 নম্বর ম্যাচে যদি ও 49 রান করতো তাহলে অ্যাভারেজ 49ই থাকতো, চেঞ্জ হতো না। তাহলে এইবার যতগুলো রান ও এই এক অ্যাভারেজ যদি বাড়াতে চাই, তার মানে টোটাল 50টা ম্যাচে প্রত্যেকটাতে এক করে বাড়াতে হবে, তার মানে ওকে মিনিমাম 50 রান করলে
আর 1 অ্যাভারেজ বাড়বে। যদি 2 বাড়াতে চাই তাহলে 2 × 50 মানে 100 এক্সট্রা করতে হবে। তাহলে আমার 149 রান ওকে কিন্তু করতে হবে। কি বোঝা গেল? আমরা কি করলাম, 49 নম্বর ম্যাচ অবধি অ্যাভারেজটা বের করলাম। সেটা হচ্ছে 48 ডিভাইডেড বাই এই 48 প্লাস, তাহলে এখানে এক্সট্রা কত থাকলো দেখো, এইটা হচ্ছে 49, এই 48 বিয়োগ করলে 49 পাচ্ছি। তাহলে 1 × 49 ডিভাইডেড বাই টোটাল ম্যাচ 49, তাহলে অ্যাভারেজ দাঁড়ালো 49। তাহলে 50 নম্বর ম্যাচে ও যদি 49 করে তাহলে অ্যাভারেজ 49ই থাকবে। আর 2 করে বাড়ানোর জন্য টোটাল 50টা ম্যাচে 50 × 2 মানে 100 এক্সট্রা করতে হবে। ঠিক আছে, এইরকম ব্যাপার। ঠিক আছে, তো এইটা একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো কিন্তু বারবার তোমরা প্র্যাকটিস করবে যাতে করে টেকনিকগুলো ভুলে যাবে না, এই জন্য এগুলো প্র্যাকটিস করতে হবে। এটা খুব সহজ অঙ্ক। কি বলেছে দেখো, ইন এ ভিলেজ দ্য অ্যাভারেজ অফ n পিপল, n সংখ্যক লোকের অ্যাভারেজ ছিল 42 বছর। ঠিক আছে, বাট আফটার দ্য ভেরিফিকেশন ইট ওয়াজ ফাউন্ড দ্য এজ অফ এ পারসন হ্যাড বিন কনসিডার্ড 20 ইয়ার্স লেস দ্যান দ্য অ্যাকচুয়াল এজ। 20 বছর কম ধরা হয়েছিল একজনের বয়স, যেটা ওর অ্যাকচুয়াল বয়স তার থেকে 20 বছর কম ধরে ক্যালকুলেশন করে 42 পাওয়া গেছে। তাহলে এখন আমি নতুন করে কি করলাম, যদি কারেক্ট করতে হয় তাহলে ওই ওর বয়সটাকে 20 যোগ করে দিলাম, তার মানে আমার টোটালে 20 বেড়ে গেল। তাহলে টোটালে বাড়লো 20 বছর, বাট অ্যাভারেজে বাড়লো কত, 1 বছর। দেখো অ্যাভারেজে 1 বছর বাড়লো, তাহলে টোটালে বাড়লো 20 বছর আর অ্যাভারেজে বাড়লো 1 বছর। তার মানে কজনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, তাহলে কজন আছে বলো তো? অ্যাভারেজ মানে এক এক করে, মানে প্রত্যেকের হিসাবে এক এক করে বেড়েছে, তাহলে যতজন থাকবে ততই বাড়বে। টোটালে 20 বেড়েছে, তার মানে নিশ্চয়ই 20 জনই ছিল। বুঝলে? বুঝলে কি বুঝলে না? আমি বুঝতে পারিনি এটা। দেখো একজনের বয়স 20 কেজি 20 বছর কম ধরা হয়েছিল, তাহলে যখন আমি কারেক্ট করছি তখন টোটাল বয়স 20 বছর বেড়ে যাবে না? সবার যদি যোগফলটা 20 বছর বাড়বে কিনা বলো, কারণ ভুল তো একজনেরই ছিল, ওর বয়স 20 বছর কম ধরা হয়েছিল, তাহলে টোটালে 20 বছর বেশি হয়ে যাবে না কারেকশন করার পর? টোটাল বছর আর অ্যাভারেজে বলছে এক এক করে বাড়ছে। তাহলে যদি n সংখ্যক লোক থাকে তাহলে অ্যাভারেজে যদি এক এক করে বাড়ে তাহলে n সংখ্যক লোকে n বছর বাড়া উচিত, বাট এখানে বেড়েছে 20 বছর, তাহলে নিশ্চয়ই n এর ভ্যালু 20। যদি অ্যাভারেজে 2 করে বাড়তো আর টোটালে যদি 20 বেড়েছিল তাহলে নিশ্চয়ই লোক থাকতো 10 জন, এরকম। ঠিক আছে, মানে এটা দিয়ে ভাগ করলেই তুমি n এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আছে 7টা 7 কনজিকিউটিভ অড নাম্বারস, স্মলেস্ট ইজ কে, তাহলে অ্যাভারেজ কত? তাহলে 7টা তুমি স্টার এঁকে দাও বা ডট এঁকে দিতে পারো। ঠিক আছে, তাহলে মিডলে কে থাকছে, এইটা মিডলে থাকছে, তার মানে এইটা হচ্ছে অ্যাভারেজ। আর বলেছে স্মলেস্ট হচ্ছে কে, তার মানে এইটা হচ্ছে কে। আর কনজিকিউটিভ অড মানে 2 করে বাড়বে, তাহলে এইটা হচ্ছে কে প্লাস 2, এটা হচ্ছে কে প্লাস 4, এটা হচ্ছে কে প্লাস 6, তাহলে অ্যাভারেজ কত, কে প্লাস 6। বুঝলে? এবার দেখো, a student was asked to find the arithmetic mean of the following 12 numbers, 3 11 এরকম আছে, x লাস্টেরটা x আছে, he found the mean to be 12, তাহলে এক্সটা কত হবে? ঠিক আছে, অ্যাভারেজ বলে দিয়েছে 12,
11টার সংখ্যা বলে দিয়েছে আর একটা লাস্টেরটা বলেনি, তাহলে লাস্টেরটা বের করতে হবে। তাহলে আমি সবকটার যোগ, এখান থেকে সবকটার যোগ পেয়ে যাব, আর এদিকে এই 12কে 12 দিয়ে গুণ করলে আমি টোটাল আবার পেয়ে যাব। তাহলে বিয়োগ করে দিলে আমি ওটা পেয়ে যাব। তো এটা খুব সহজ, এটা তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে এটা আমি হোমওয়ার্ক হিসাবে দিলাম। এটা দেখো, the average of the marks obtained in an examination by 8 students was 51, 8 জনের 51, and by 9 other student was 68, the average marks of all 17, তাহলে টোটাল 17 জনের অ্যাভারেজ কত? তো এটাও আমরা ওই ওয়েটেড টেকনিক দিয়ে করে দিতে পারবো, তাই না? 8 জন আর 9 জন, এদের হচ্ছে 51, এদের হচ্ছে 68, তাহলে ওই 51 করে বাকিটা অ্যাডজাস্ট করে এখানে কতজন আছে এক্সট্রা? 17 জন। 17 ইন্টু 9 ডিভাইডেড বাই টোটাল যোগ করলে কত হচ্ছে? 17, তাহলে কেটে গেল 17 17 কেটে গেল, তাহলে 60 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? এক্সট্রাটা আমি কিভাবে পাচ্ছি? 68 মাইনাস 51, সেখান থেকে আমি পাচ্ছি কত? 17, আর এখানে 9 জন যেহেতু আছে তাহলে ইন্টু 9। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কি বলছে? দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য 5 পার্সনস, 5 জনের অ্যাভারেজ হচ্ছে 38, আর তাদের সঙ্গে নৌকার বয়সও যদি যোগ করা হয়, নৌকার ওয়েটও যদি যোগ করা হয়, তাহলে আমার টোটাল 6 জন ভাবতে পারি। মানে নৌকাটাকে আমি যদি একজন হিসাবে ধরি, তাহলে টোটাল 6 জন হয়ে যাচ্ছে। 6 জনের ওয়েট হয়ে যাচ্ছে, মানে অ্যাভারেজ ওয়েট হয়ে যাচ্ছে 52, তাহলে 5 জনের হচ্ছে 38 আর 6 জনের হচ্ছে এত, তাহলে ওয়েট অফ দ্য বোট কত? ঠিক আছে, তো এটা আমরা এইভাবে করতে পারি। তাহলে 6 জনের টোটাল করলে 6 ইন্টু 52, এর মধ্যে বোটটাও আছে, আর 5 জনের আলাদা করে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব বোট। এই ক্যালকুলেশনটা করতে হবে। তো এটাকে করার জন্য আমি কি করব? এই 52টাকে আমি 38 প্লাস সামথিং করে বিয়োগ করে নেবো। তাহলে দেখো 6টা 38 আর এখান থেকে 5টা 38 বিয়োগ হয়ে একটা 38 করে থাকবে, আর এখানে থাকবে 6 ইন্টু এক্সট্রাটা, তাহলে 38 মাইনাস করলে কত থাকছে আমার? 14, তাহলে এখানে 14 হবে। ঠিক আছে, তাহলে 6 ইন্টু 38 মাইনাস 5 ইন্টু 38, তার জন্য একটা 38 হলো, আর এক্সট্রা কত পড়ে থাকলো? 6 ইন্টু 14 পড়ে থাকলো এক্সট্রা। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা করলেই অ্যান্সার হয়ে যাবে। 4 6 24, হাতে থাকলো 2, 6 2 84 হলো। তাহলে 8 4 12, 2 হাতে থাকলো 1, 8 4 12, তাহলে 122। বোঝা গেল? আচ্ছা, এইটা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে করবে। হ্যাঁ, কটা শনিবার কটা রবিবার এগুলো হিসাব করে করে অঙ্কটা করবে। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, একটু বুদ্ধি খাটাতে হবে। একটা মাস বলেছে, মাসে 30টা দিন আছে, সেখানে শুরুতে যদি সানডে হয়, তাহলে বাকি কতগুলো সানডে থাকবে আর কতগুলো নন সানডে থাকবে, এইভাবে অ্যাভারেজ করে করে দেখো। এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এটা করবে কিন্তু তোমরা। তারপরে দেখো 20টার অ্যাভারেজ হচ্ছে 15, তার মধ্যে প্রথম অ্যাভারেজ, হ্যাঁ প্রথম 5টার হচ্ছে 12, তাহলে বাকিগুলোর অ্যাভারেজ কত হবে? ঠিক আছে, তাহলে 20টার মানে বাকিগুলোর যোগফল চাই আমার। তাহলে 20টার যোগফল হচ্ছে 20 ইন্টু 15, সেখান থেকে 5টার যোগফল যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বাকিগুলোর অ্যাভারেজ পেয়ে যাব, বাকিগুলোর যোগফল পেয়ে যাব। তাহলে 5 ইন্টু 12, তাহলে কত থাকলো? 20টা থেকে 5টা বাদ, তাহলে 15টা থাকলো, ব্যাস। তাহলে এটা আমরা কাটাকাটি যদি করি, তাহলে 20 ইন্টু 15/15 মাইনাস 5 ইন্টু 12/15। দেখো ভেঙে নাও, গুণ করার দরকার নেই, ভেঙে নাও। তাহলে 15 15 কেটে যাচ্ছে, এখানে 3 5 15, 3 4 12, দেখো কাটাকাটি করলে কত সুন্দর অ্যান্সার। 20 মাইনাস 4 16। ঠিক আছে, অ্যান্সার 16। গুণ করতে গেলে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে, আমরা গুণ করবো না, ভেঙে নেবো।
ঠিক আছে, তা নটার অ্যাভারেজ হচ্ছে 16। ওয়ান মোর অবজারভেশন ইজ ইনক্লুডেড অ্যান্ড দ্য নিউ মিন বিকামস 17। তাহলে দেখো অ্যাভারেজ 16 থেকে 17 হয়ে গেল, মানে 1 বেড়ে গেল। টোটাল 10টা, তাই না? 9টা ছিল আগে, পরে একটা যোগ হলো, তাহলে টোটাল 10টা। তাহলে 10টা অবজারভেশনের অ্যাভারেজ যদি এক এক করে বাড়ে, বুঝলে, তাহলে টোটালে কত বাড়লো? টোটালে বাড়লো 10। তাহলে আগে ছিল 16 আর এখন 10 বাড়লো, তাহলে কত হয়ে গেল? 26 হয়ে গেল। দেখো মুখে মুখে হয়ে গেল, বুঝলে। তাহলে 10 নম্বরটা যদি 16 থাকতো তাহলে অ্যাভারেজ 16ই থাকতো, চেঞ্জ হতো না। চেঞ্জ কখন হবে? ওকে আরও, তাহলে প্রত্যেকটা 10টা অবজারভেশনের জন্য যদি 10 বাড়ায় তাহলে অ্যাভারেজে 1 বাড়বে। তাহলে যেহেতু অ্যাভারেজে 1 বেড়েছে, তার মানে ও 10 এক্সট্রা করেছে, তাহলে 16 + 10 26। ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে দেখো 100টা নাম্বার আর তাদের 44 হচ্ছে অ্যাভারেজ। The average of these 100 numbers and 4 other new numbers is 50. তাহলে বাকি 4টার অ্যাভারেজ কত? তাহলে এইখানে দেখো 100 আছে আর 4 আছে। আমাদের আলটিমেটলি রেশিও দরকার, সেই জন্য আমরা এটাকে সহজ করে 25:1 করে নেব। তাহলে তুমি ভাবতে পারো আগে ছিল 25টা যাদের অ্যাভারেজ ছিল 44, নতুন একটা যোগ হলো, তাহলে অ্যাভারেজ হলো কত? 50। তাহলে নতুনটা কত? তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে গেল। তাহলে অ্যাভারেজ কত বাড়লো? অ্যাভারেজ বাড়লো কত? 50 - 44 = 6। টোটাল সংখ্যা কত? সংখ্যা আছে দেখো 25 + 1 26টা। তাহলে টোটাল বাড়লো 26 × 6, তাহলে 6 × 6 = 36 আর এদিকে 15, তাহলে 156 বাড়লো। তাহলে নতুন নাম্বার কত? সো নিউ নাম্বার ইকুয়ালস টু, আগে 44 তো ওকে করতেই হবে ওটা মেনটেন রাখার জন্য, তাহলে 44 প্লাস যতটা বাড়াতে হবে, হ্যাঁ 6 করে বাড়ানোর জন্য ওকে এক্সট্রা এতটা করতে হবে, তাহলে গিয়ে দাঁড়ালো কত? 200। তাহলে ওই যে নতুন যে 4টা নাম্বার ছিল তাদের অ্যাভারেজ কিন্তু 200 করে, বুঝতে পারলে? আমি রেশিওটাকে একটাতে, মানে 4টে নাম্বারকে একটাতে 4 দিয়ে ভাগ করে একটা নাম্বারে করে দিলাম, বুঝতে পারলে? এই হচ্ছে গল্প। এখন আর 100 হিসাবে আমি রাখলাম না, ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে গেল। ও শেষ। যাক, তোমাদের 2-1টা হোমওয়ার্ক দিয়েছি, সেটা তোমরা করবে। আর আমি তোমাদেরকে ওই অ্যাভারেজের একটা ইয়ে নেবো, হোম কুইজ নেব, আর এর আগে যা পড়িয়েছি শর্টকাট ম্যাথের উপরে একটা কুইজ নেব, ঠিক আছে? তাহলে তোমাদেরকে দুটো কুইজ আমি গুগল ফর্ম দিয়ে আমি একটা কুইজ নেব, সেই কুইজটা তোমরা কিন্তু দেবে, ঠিক আছে? তা সেই জন্য তোমরা যা প্রিপারেশন নেওয়ার দরকার প্রিপারেশন নিয়ে নাও, তোমাদের কুইজ কিন্তু আমি রিসেন্টলি দিয়ে দেবো।